তুমি এখানে? এসেছিলাম দাদাকে বিয়ের কথাটা বলো বলে, আমার আর পাখির ভালোবাসার কথা, কিন্তু পারলাম না, আমি পারলাম না। দেখো দেখো প্রতিকা, দেখো তুমি আর পাখি দুজনে ভীষণ ভীষণ সুখী হবে। তুমি বলছো এই কথা? হ্যাঁ আমি বলছি। এবার তাড়াতাড়ি বিয়ে করে তুমি তোমার বউকে তাড়াতাড়ি নিয়ে এসো তো। তোমাকে তো আমি বর হিসেবে পেলাম না, তোমার বউকে সতীন হিসেবে একবার দেখে নি। আনন্দে আনন্দে গো আনন্দে। সেই ছোট্টবেলা থেকে আমি এই বাড়িতে মানুষ হয়েছি, আমি কত 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 বড় হয়ে গেছি। সেই ছোট্টবেলা থেকে আজ অবধি দেখে আসছি এই বাড়িতে শুধু পয়সার লেনদেন চলছে, কিন্তু আজ আজ আমি দেখলাম বিবেক, মনুষ্যত্ব, ভালোবাসা। তাই তো বারবার আমার চোখে জল চলে আসছে, আর যেন বারবার আমার বলতে ইচ্ছে করছে, ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কে জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো জানে না। আলে মুন্নি, আজকের দিনে আনন্দ করলো, আনন্দ, কাঁদতে নেই, কাঁদতে নেই। একিলে প্রতীক্ষা, তুই যে তোলে গেলি আবার লেখানে। তাহলে থন পাতুল মুখে থুনলাম, তুমি নাকি থালা ঠান্না তলায় যাবার প্ল্যান করতো। থনো থনো, তুমি দে আনন্দ নিয়ে না ঠান্না তলায় যাবার প্ল্যান করতো। তোমাকে সেই আনন্দ নিয়ে প্রথমে ধরো হসপিটালে যেতে হবে, তারপরে ধরো গিয়ে তোমাকে বেবি ফুডের দোকানে যেতে হবে, তারপরে হলো ধরো বউকে নিয়ে মার্কেটে যেতে হবে, তারপর হলো গিয়ে আচ্ছা ভাই আমার আমার মেয়েটাকে পছন্দ হবে। আরে শালা আপনার ভাই তো, ওর পছন্দ তো ভীষণ ভীষণ ভালো হবে না, আপনার মতনই হবে নাকি? বলিও নি, দেখবে দাদা যেমন দেখতে তেমন বুদ্ধিমতী। ওই ভাই প্রতীক্ষা থেকে যেমন করে হোক আজকে আমি তোমাকে সঙ্গে কথাটা বলে রাখছি। হ্যাঁ দাদা দা ওর কথাটা। হ্যাঁ দিবন বল বল। হ্যাঁ আমি ঋষিগঞ্জে পৌঁছে গেছি, বল মেয়েটাকে কোথায় পাবো? তুই একটা কাজ কর বুঝলি, প্রথমে নীতিগঞ্জের বিডি অফিসে একটা খোঁতা মার, তারপরে নীতিগঞ্জের তেতাদ্দি বাড়িতে একটা খোঁতা মার, থালা সব জায়গায় খোঁতামালা হয়ে গেলে না লাস্টে আমাকে একটা খোঁতা মালিক, বুঝলি? ঠিক আছে, লাগ লাগ। হ্যাঁ তা ভাই বল ভাই আমার বৌমাকে কবে দেখাবি বলতো? আজ বলে আজই। তাহলে নিয়ে আয় টাকা। প্রতীক্ষা প্রতীক্ষা তুমি যাও, নিয়ে এসো তো আমার পাখিকে, যাও। ঠিক 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 আছে দাদা, আমি যাচ্ছি, আসি দাদা, বাই। কি ব্যাপার, কোনো জরুরি বৈঠক আছে নাকি? আরে রদন না 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 না। কিরে সত্যপ্রিয়, তুই যে বললি ভিডিও সাহেব একা এখানে তুলে নিয়ে আসবে, তার কি হলো? আসবে তো দাঁড়া না, আসবে তো। আলে লদো তোলে দা এতে ভিডিও দাবা, এতে ভিডিও দাবা, আমি আমার কথা রেখেছি, এবার তুই তোর কথা মতো মুন্নিকে মুক্তি দে। দে বলে দিবন দেব, তুই অত চিন্তা করতিস কেন? থত্ত যখন তোকে কথা দিয়েতে নিত্যই দেবে, থত্ত তো বলে তুই মিথ্যা কথা বলে না। আলে পাখির মুখটা খুলে দে,
বাকি একটু ও পলুক জানোয়ার, সোজা পথে লড়াই করতে পারবি না বলে আমাকে এইভাবে তুলে আনতে পারলি, তাই না? তুই আমাকে টানোয়া থুয়ারের বাচ্চা মামাতি তত তুলে গালাগাল দে আলো দে তুনে লাগ আমার তালকে ফুলফিল করার জন্য আমি সব ধরনের গালাগাল তুলতে লাগিয়ে দি আচ্ছা ভিডিও থাই বা এত বেতনে লাগতো কেন যাবে তো থাই মায়ের ভোগে না কোথায় যাবে সেটা সময় বলে দেবে। সত্য প্রিয় না না বাকি না, এই সমাজে কিচ্ছু নাকি কিচ্ছু নেই। এরা এই সমাজে যেটা বলবে সেটাই হবে। তাই তো আজ থেকে তুমিও এই মুন্নির মতন অন্ধকলিতে বন্দী হলে। না, আমি এখানে বন্দী হতে আসিনি, আমি আইনের চোখে সব কটাকে বন্দী করতে এসেছি। কাজ নেই, আমার 5 লক্ষ টাকা আর ফাইলগুলো চাই। রজত নাম আমার। দাঁত কেলানো বন্ধু আমার, কথায় শুধু লদত নাম আমার। ভিডিও থাকবে বলে কথা একটু ভদ্রভাবে কথা বল, একটু আদল করে কথা বল, একটু দীক্ষা দিয়ে কথা বল। ম্যাডাম, এরা যখন আমাকে দিয়ে আপনাকে তুলে আনতে পেরেছে তখন এরা দুজনে আপনার অনেক কিছু করতে পারে, অনেক কিছু। খেলা জীবন না বিতন বুদ্ধিমান, খেলা আমাল বাধাটা জীবন বোধে। দেখবে ম্যাডাম, এত কথাই কোনো কাজ নেই। আমাদের ফাইলগুলো আর 5 লক্ষ টাকা তাই, নইলে বুঝবে আমলা করোনা ভাইরাসের থেকে বিতাক্ত। পারছি না, এই পোশাকটা পরে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার নীতি কর্তব্য বোধগুলো আমাকে দেখে হাসছে। সম্পর্কের হাত করিতে আজ আমি একা, নীতিহীনতার কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামে। এসেই আর কি করবেন? আমার মতো একজন অসহায় মানুষের কাছ থেকে সুবিচার চাওয়া বা পাওয়ার আশা ত্যাগ করুন। আইন এখন বেআইনি ভাবে তৈরি হওয়া অরাজকতার নার্সিং হোমের ইন্টেনসিভ কেয়ারে ঢুকছে। কিন্তু আপনাকে ভেঙে পড়তে আমরা দেখতে পারবো না। তবু একজন মানুষ হিসেবে বলবো, আপনি ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না মানে? এই থানাতে বংশীলাল কনস্টেবল আর আমি ছাড়া এই মুহূর্তে একটা স্টাফও নেই। ভাবতে পারেন চোখের সামনে ক্রাইম দেখলেও আমাকে চুপচাপ বসে থাকতে হবে? এরপর আমাকে বলতে হবে ফোর্স নেই। আপনাকে ভেঙে পড়তে আমরা দেখতে পারবো না। তবে থানার বাকি স্টাফেরা গেছে কোথায়? কোথায় আবার? ছুটিতে। সেকেন্ড অফিসারের দাদার বোনের পিস্তুত ননদের ছেলের বিয়ে, উনি ওখানে গেছেন। মেজবাবু ঠাকুমার কাকাবাবু মারা গেছেন, উনি ওখানে গেছেন। তাহলে আজই সময় উচিত থাকার কথা। ওরে বাবা, ওনার কথা একদম বলবেন না। ওনার 30 বছর বয়সী 3 বার মাধ্যমিকে ব্যাক পাওয়া মেয়ে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করে পালিয়েছে। উনি পুলিশেও ধরতে পারছেন না, তাই উনি গেছেন কামাখ্যাতে তন্ত্র সাধনা করে মেয়ে জামাইকে বের করে আনতে। কি বলছেন স্যার? আরো আছে মহাদেব বাবু, আরো আছে। এই থানাতে 4 জন কনস্টেবল আছে। এই বংশীলাল ছাড়া বাকি 3 জন কনস্টেবল ফুটবল খেলে চাকরিটা পেয়েছে, তাই তারা পুলিশ ফুটবল টিমের হয়ে খেলতে গেছে পাটনাতে। ওসি মায়ের ভোগে যাক, কাল এসে গেল মশাই। আসার সময় থানার সামনে জিপটাকেও তো দেখলাম না। পশ্চিম বাংলার থানার জিপ থানার সামনে থাকে না মহাদেব বাবু, থাকে নেতা মন্ত্রীদের বাড়ির সামনে। ওনারা কখন কবে কোথায় দেশের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে যাবেন, আগে থেকে পুলিশ জিপ যদি সাইরেন বাজিয়ে না যায় তাহলে ওনাদের ইজ্জত থাকবে না। আমাকে 7 দিনের ছুটি দিতে হবে স্যার, দেশের বাড়ি যাব, আমার বাচ্চা হবে। বাচ্চা?
তোমার বাচ্চা হবে মানে? না মনীষ স্যার, আমার তো বাচ্চা হবে না, আমার বইয়ের বাচ্চা হবে। আর চিন্তা করুন মহাদেব বাবু, চিন্তা করুন, একেও ছুটি দিতে হবে। এরপর যখন আমি ঠুঁটো জগন্নাথ হয়ে কোনো কাজ না করে থানাতে বসে থাকবো, তখন জনগণ আমাকে ঘেরাও করবে, সাংবাদিকরা পুলিশের মামাসি উদ্ধার করবে, আর আমাকেও রোজকার মতো দাঁত কেলিয়ে বলতে হবে সময় চাই, তদন্ত করে দেখছি। আপনার এই সব কাজকে তা দেখছি না কেন? এখানে কেউ তো নেই। এরা কোনো নিয়মে ধার ধারে না মহাদেব বাবু, এরা কোনো নিয়মে ধার ধারে না, কারণ এরা পার্টির লোক। বুঝতে পারছি, আপনার মতো সব পুলিশ অফিসারের হাজার চেষ্টাতেও আমাদের ভাগ্য ফুটবে না, কারণ সরষের মধ্যেই ভূত স্যার। ঠিক করে দিতাম, আমার হাতে ক্ষমতা থাকলে সব কটাকে রাম পেদান পেদিয়ে ঠিক করে দিতাম। সত্য তেতা দাপর পর্যন্ত ঠিক ছিল মহাদেব বাবু, কলি যুগটাতেই যত কেলেঙ্কারি। তাহলে এখন কি করবেন স্যার? ডায়েরি করবেন, তারপর গিয়ে শয়তানগুলোকে গ্রেফতার করবেন। আপনাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেদিন তো আপনার সাথে আমার রাস্তাতেই দেখা হয়েছিল। শুধু রাস্তাতেই নয়, এর আগেও আমার সঙ্গে দেখা হয়েছিল। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো, ঠিক চিনতে পারতেন কিনা? নিশিগঞ্জ জেনারেল হাসপাতালের 25 বছর আগের ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকারকে তোমার মনে পড়ছে না শুভঙ্কর? কর্মকার? হ্যাঁ, ঠিক 25 বছর আগে যখন আমি অন্তঃসত্ত্বা অবস্থায় ওই হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তখন ওই বৃন্দাবন কর্মকার ছিল ওই হাসপাতালের ওয়ার্ড বয়। তখন ওই নিশিগঞ্জ আশপাশের সহ সমস্ত হাসপাতাল থেকে সব বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল, আর সেই রাতে আমারও বাচ্চাটা চুরি হয়ে যায়। হ্যাঁ, তাই তো আজ এত বছর বাদে অপরাধে 2 ভাত বাড়িয়ে দিয়েছি। গ্রেফতার করুন আমায়, গ্রেফতার করুন। কারণ সেই দিন ওই হাসপাতালের ঘাট থেকে শিশু কন্যাকে চুরি করে আমি তুলে দিই ওই রজত সামন্তর হাতে। কেন এই কাজ করেছিলে বৃন্দাবন? এর জন্য তুমি কত টাকা পেয়েছিলে? টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়। আমি এই কাজ করেছিলাম আমার বোনের ভালোবাসার দিকে তাকিয়ে। আমার ওই বোকা বোনটা যে রজতকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওর ফাঁদে জড়িয়ে পড়েছিল। রজত আমার বোনকে বুঝিয়েছিল এ ধরনের জঘন্য কাজ সে আর করবে না, এই কাজ ছেড়ে দিবে। কিন্তু তখন মার্কেটে তার অনেক দেনা, আর সেই দেনা শোধ করার জন্যই মনের কথাই তুমি রাজি হয়েছিলে, তাই তো? কি করব বলুন, বোনটা যে একটা চরম বিপদ বাঁধিয়ে বসে আছে, তা তো আমি জানতাম না। ওর পেটে তখন রজতের বাচ্চা। আমি ভাবলাম এই কাজটা করে দিলে রজত নিশ্চয়ই আমার বোনকে বিয়ে করে ঘরে তুলবে। তাই তো বোনের ঘর ঘুরে তোলার স্বপ্নে আমি যে অন্য ঘরের স্বপ্ন ভেঙে দিচ্ছি, একথা আমি একবারও ভেবে দেখিনি। যারা সিঁথিতে সিঁদুর দেবার আগে গর্ভে সন্তান দেয়, তারা সিঁদুরের মানে বোঝে না। এটা তোমার জানা উচিত ছিল বৃন্দাবন। আর যারা ঘর ভাঙার জন্যে, তারা আগে ঘর গড়তে হয়। তাই আগুনে খই পোড়াবার আগে সে কলঙ্কের আগুনে মুখ পুড়িয়েছিল। বুঝেনি, সেও বুঝেনি, আর আমিও বুঝিনি। তাই তো ওই অন্যায় কাজটা করতে আমার হাত এতটুকু কাঁপেনি। কিন্তু শেষে যখন রজতী কাজটা হয়ে যাবার পর আমার অন্তঃসত্ত্বা হতভাগিনী বোনটাকে দুত্তর করে লাথি মেরে তাড়িয়ে দিল, তখনই বুঝলাম অন্যের স্বপ্ন চুরি করে নিজের মুখের স্বপ্ন করা যায় না। সবই বুঝলাম, কিন্তু কাকিমা, আপনাদের বাচ্চাটা যদি চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে পাখিকে? বলবো বাবা, বলবো, আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে পাখিকে যে তোমায় বাঁচাতে হবে। কেন, কি হয়েছে পাখি?
এটা তুমি? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পুরস্কার, দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি শুভঙ্করদা, সব বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকে আমাকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখেছে আমার দাদা। বড় হওয়ার পরও আমাকে আলাদা বাড়িতেই থাকতে হয়। তখন ভাবতাম দাদার ব্যবসার চাপের জন্যই আমাকে এত আলাদা থাকতে হয়, কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল, আমি একটা ক্রিমিনালের ভাই। যত 2 নম্বরই ব্যবসা করে আমার দাদা, অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট সত্যপ্রিয়। রজত সামন্তর পার্টনার। বাকি যে তোমার দাদা আর রজত সামন্ত কিডন্যাপ করেছে, তুমি এ ব্যাপারে নিশ্চিত? নিশ্চয়, আজই আমার সাথে পাখির দেখা হয়েছিল, কিন্তু রজত আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়ে পাখিকে নিয়ে চলে গেছে। আমার জ্ঞান ফিরতি সোজা আমি এখানে চলে এসেছি। শুভঙ্কর, তুমি যেমন করে হোক পাখিকে বাঁচাও, পাখিকে ছাড়া আমি যে বাঁচবো না। শুভঙ্কর, কি সাহেব, আপনি কি এত ভাবছেন? যেভাবে হোক আমি এই পাখিকে বাঁচান। হ্যাঁ শুভঙ্কর, হ্যাঁ বাঁচাও, বাঁচাও বাবা। শুভঙ্করদা, তুমি না বলেছিলে আমাদের 4 হাত এক করে দিবে, তাহলে এখন চুপ করে আছো কেন? কারণ আমার কিছু করার নেই বলে ওই সত্যপ্রিয় রজত সামন্তের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। শুভঙ্করদা, তুমি কি বলছেন স্যার? শুভঙ্কর, কেন পারবে না বলো, কেন পারবে না? আমি সাক্ষী দেব, ওদের বিরুদ্ধে আমি সাক্ষী দেব। তাহলে তাহলে আমরা অসুবিধাটা কোথায়? অসুবিধাটা যে কোথায় তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। শুধু শুনে রাখো, রজত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে আমি কোনো স্টেপ নেব না। পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত ঠিক তেমনি। ঠাকুর নিচেই ধুতি বললেই যেমন গান্ধীজিও হওয়া যায় না, কিন্তু অশোক স্তম্ভদার দেশ বলে দেশকে ভালোবাসা যায় না। তার জন্য মনুষ্যত্ব থাকতে হয়। প্রতীক্ষা, সাবধানে তুমি আমার সাথে কথা বলো। তা কত টাকায় বিক্রি হলেন রজত বাবু আর সত্যপ্রিয় বাবুর কাছে? প্রতীক্ষা, আমি বিক্রি? তোমার কথা ভুল হচ্ছে প্রতীক্ষা। হ্যাঁ হ্যাঁ, ভুল তো আমাদের হয়েছেই। রাস্তায় পড়ে থাকা ওই নুড়ি পাথরকে আমরা যে নারায়ণের শিলা ভেবেছি। শুভঙ্কর, এই তোমার আদর্শ? সত্যি স্যার, আপনার প্রতি যে আমাদের অনেক ভরসা ছিল। কেন করেন ভরসা বলুন? এদের মতো সরকারি অফিসারগুলো কেন করেন ভরসা? ডাক্তার থেকে শুরু করে ল ইয়ার পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত সকলের উপর সাধারণ জনতার উপর ভরসা করেন। আর এনারা সেই সাধারণ জনতাকে কুকুর ছাগল মনে করে জনতার ভরসাকে সানলাইট ডিটারজেন্ট দিয়ে ভরসা করে। আপনারা প্রতীক্ষা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে যাচ্ছ একজন অন ডিউটি পুলিশ অফিসারের সাথে কথা বলছো। আমাকে অপমান করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বেরিয়ে যাবো অফিসার। আর আপনারা এই ঘুষ ছাড়া কিছুই বোঝেন না, সবাই জানে। আরে আমি যদি কেউ কোনো পুলিশ অফিসারের মা বউকে রেপ করে, তাহলে সেই রেপিস্টের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে অফিসারটি তাকে ছেড়ে দেবে। মা বউ রেপ হয়েছে তো এনাদের কি? খোরা কি আর জল পানির পয়সাটা পেলেই হলো। আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম। আর এখান থেকে এরপর যদি এখান থেকে চলে না যাও, আরো মেরে তোমাকে আমি মানহানির মামলা করে তোমাকে আমি লোকাপে ভরে দেবো। তা করতে পারেন জানি, উপকার না করতে পারলেও অপকার তো আপনারা করতে পারেন। চোখের সামনে সেই রূপটা তো দেখলাম। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, পাখির যদি কিছু হয়ে যায় তখন এই প্রতীক্ষা কিন্তু আর প্রতীক্ষা করবে না। সব কটাকে জ্যান্ত চিতায় পোড়াবো, জ্যান্ত চিতায়। এবার আমরা কি করব? লকআপে ঢুকবো নাকি চোখের জল চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাব? যেখানে খুশি যান, যেখানে খুশি যান। দয়া করে আমার মাথাটা আর খারাপ করে দেবেন না কাকিমা। চুপ, একদম চুপ। আর দয়া করে তুমি আমাকে কাকিমা বলে ডাকবে না অফিসার, কারণ তোমার মতন একটা ঘুষখোর চেতনাহীন অফিসারের মুখ থেকে আমি মা, মাসিমা, কাকিমা শব্দটা শুনতে চাই না।
আপনি কি বলছেন কাকিমা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তবে যাবার আগে তোমাকে আর একটা কথা বলে যাই, পাখির যদি কিছু হয়ে যায় তাহলে মানুষ তোমাকে কি করবে তা আমি জানি না, কিন্তু ভগবান তোমাকে ক্ষমা করবে না। তাই তোমার যত ইচ্ছে ওই ভগবানের নামে তুমি মানহানির মামলা করো শুভঙ্কর, যত ইচ্ছে তুমি মানহানির মামলা করো, যত ইচ্ছে। কাজটা আমি ঠিক করলেন না। সেদিন হাবিলদার শুভঙ্করের মধ্যে আমি যে সততা দেখেছিলাম, আজ সে শুভঙ্করের মধ্যে তার লেশ মাত্র দেখতে পারলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি। কেন জানেন? আমি একজন অপরাধী ঠিকই, তাই বলে অন্য কোনো অপরাধের কাছে আমি ধরা দিতে পারবো না, ধরা দিতে পারবো না, পারবো না। মহাদেব বাবু, সবাই তো অনেক কিছু বলে চলে গেল মহাদেব বাবু, এবার আপনিও কিছু বলে চলে যান। আমার কিছু বলার নেই স্যার, তবে একটা কথা জিজ্ঞাসা করব। আমি জানি আপনার বোনকে আপনি খুব ভালোবাসেন, আর সেই বোনের দিব্যি দিয়ে বলুন তো, আপনি কি সত্যিই ঘুষ খেয়েছেন? পারবো না মহাদেব বাবু, আমি বলতে পারবো না। কারণ ঘুষ না খেলেও তো আমার বোনের জন্য যে আজ এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে, এটা আপনি জেনে রাখুন। সত্যপ্রিয় রজত সামন্ত আমার বোনকে আটকে রেখেছে আর বলেছে 7 দিনের মধ্যে এখান থেকে চলে না গেলে আমার বোনটাকে মেরে ফেলবে। আর মানে আপনি কি বলছেন? এতক্ষণ যে কথাটা আমি বলতে পারলাম না, কাউকে বলতে পারিনি, আমি অফিসার হলেও আমি একজন মানুষ, আমি একজনের দাদা। কত দুষ্টুই হোক না কেন, ও ছাড়া যে আমার কেউ নেই মহাদেব বাবু, ও ছাড়া যে আমার কেউ নেই। সঙ্গে পাখিও বিপদের মধ্যে আছে। হ্যাঁ মহাদেব বাবু, হ্যাঁ, আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি এখান থেকে চলে গেলেও আমি ওদেরকে বেআইনি ভাবে চাকরি ছেড়ে দিয়ে ওদেরকে আমি খুন করব। সময় এসেছে মহাদেব বাবু, সময় এসেছে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবার সময় এসেছে। আপনি গ্রামবাসীদের তৈরি করুন, সময় এসেছে মহাদেব বাবু, সময় এসেছে, যুদ্ধ শুরু হবার সময় এসেছে। সালা হারামি, আমার টাকায় খাচ্ছিস যাচ্ছিস, অথচ একটা কাজের বেলায় নেই। না পারলি বৃন্দাবনকে খতম করতে, না পারলি বিডিও অফিস থেকে ফাইলগুলো চুরি করে আনতে। তুমি বিশ্বাস করো, আমি আর সূর্য রাতের অন্ধকারে ভিডিও অফিস তন্ন করে ভেজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও পাইনি। কাগজের ফাইলের ডায়না হয় না যে সেগুলো উড়ে যাবে। কিন্তু এমন তো হতে পারে আমাদের আগেই ওখানে কেউ গিয়েছিল রজতদা। কে সরাবে তা জানি না, তবে আমি আর সূর্য তোমার কথা মতো ভিডিও অফিসের ফাইলগুলো চুরি করতে যখন ঢুকি, সেখানে দেখি অফিসটা ছল্লো ছাড়া, ফাইলগুলো ঘাটা, চেয়ার টেবিল এলোমেলো হয়ে আছে। মনে হয় আমাদের আগে ওখানে কেউ গিয়েছিল রজতদা। হ্যাঁ রজতদা, আমারও সেটাই মনে হয়। দুর্যোগের পর দুর্যোগ, কিন্তু না, আমায় ভেঙে পড়লে চলবে না। রজত নাম আমার। ঠিক আছে, আমার দরকার পড়লে তোদেরকে আমি পরে রাখবো। ঠিক আছে রজতদা, ওই তবে একটা কথা, ওই গায়ের লোক নানান কথা বলছে, নিজেকে খেয়াল রেখো, সাবধানে একটু থেকো, যেমন ওই সাদ্দামের মতন যেমন ঘটি না উল্টে যায়। সূর্য ঠিক কথাই বলেছে রজতদা, আমার ঘটি উল্টে গেলে তখন কিন্তু তুমি আর আমাদের পাবে না। কারণ আমরা হলাম সেনা পাবলিক, আল্লাহ যেদিকে ভরি সেদিকেই ঢুকি। আজ তোমার ডুবে না, তাই তোমাকে ছাড়া কাউকে জানি না। কাল যদি তোমার ঘটি উল্টে যায় তখন বলবো এটাই হওয়া উচিত ছিল। বেঈমান সব সালা বেঈমান। ঝামেলাটা শেষ করে তারপর সব কটাকে আমি কাটবো, কিন্তু এই অফিস থেকে ফাইলগুলো চুরি করলো কে? তাই
তোর মাথাটা তোর থেকে ভালো থে তুই লদত আমার কি মনে হচ্ছে জানি ওই পাখি কিন্নে ফল আগেই না থালা ফাইলগুলো ছড়িয়ে বালিতে লুকিয়ে লেখেতে আলে থালা কান তাললেই মাথা আসবে ও ভালো কথা বালির টপ কথাকে তালা তুলে নিয়ে আসবো ফাইলটা দেখবি আপনা আপনি আমাদের কাছে তুলে আসবে দর্শন করবি কবে আর দেরি করা ঠিক হবে না আর কি দেরি করবি রাজা সামন্ত? অতীত বর্তমান ভবিষ্যৎ অলরেডি 12টা বাজিয়ে ফেলেছে। প্রতীক্ষা তুই এখানে শেষবারের মতো তোকে ফিরিয়ে নিতে এলাম দাদা। ক্যান্সারে আক্রান্ত রোগীকে পেলানো দায় নালে বাবা চিকিৎসা তো করানো যায়। আলে কলিয়ে কে লাভ থালা ক্যান্সারের রোগী থে থালা মরবে তবু তাকে তো চিকিৎসা করাতে হবে। আজকে দিনে চিকিৎসা করালে ওরা চলতে পারে, অন্ধ দেখতে পাই। তাহলে তুই কেন ক্যান্সারের মূল্যবোধে ভুগছিস দাদা? লদত লদত আমার ভাই আমাকে জ্ঞান দিতে লদত তাই তো দেখছি নিহাত তোর ভাই নহিলে দাদা তুই আমার কথা শোন, তোর সব সমস্যার সমাধান আমি করে দেব। তুই খালি ফিরে আয় দাদা, ধরা দে। আমাকে হেলে যেতে বলতিস ভাই? আচ্ছা ভাই আমি কেমন করে হালবো বলতো? আচ্ছা ভাই তোর ছোটবেলাকার কথা মনে আছে? ছোটবেলার কথা? হ্যাঁ ভাই ছোটবেলাকার কথা হ্যালে মনে থাকবেই বা কি করলে? তুই তো তখন অনেক ছোট কিন্তু আমার মনে আছে জানিস ভাই, আমার বাবা না আমাকে সব বলতো। ফতুল বালি থেকে আমার বাবা মাত্র 2000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল রে বাবা। হ্যাঁ তখন তুই মায়ের পেটে আর আমি হচ্ছি মায়ের কোলে। অক্লান্ত পরিশ্রম করে বাবা ব্যবসাটাকে বড় করে তে 2000কে করলো 20,000 টাকা। 20,000 টাকা হলো 2 লক্ষ টাকা। ভাই তুই ব্যবসাটাকে বড় করলে বাবা 2 লক্ষ করলো 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা একদিন হলো 2 কোটি টাকা। তখন আমাদের গালিবালির কোনো কিছুর অভাব ছিল না রে ভাই। অভাব না থাকলে তুই এই 2 নম্বরে ধান্দা এলি কেন? আমি আতিনি লদত, আমি আতিনি, আমাকে এখানে আনা হয়ে দিলে লদত। তুই বিত্তাত কর লদত। ক্যাতাদি ইন্টারন্যাশনাল ফার্ম আমার বাবার তৈরি করা স্বপ্ন। আমাদের গালি বাড়ির কোনো কিচ্ছু অসুবিধা নেই, কোনো কিচ্ছু নেই। আমরা মাটি থেকে বড়লোক হলাম, কিন্তু এই তালিদিকের মানুষগুলো থালা আমাদের দিকে হিংসা করতে শুরু করলো। এই তোলের বাচ্চা মানুষগুলো তাই তো আমি থালা থেরা প্যান্ট পরে আমার মায়ের ব্লাউজটা কাকুক ঠেলা, কিন্তু তা তখন হচ্ছে না। এই তোলের বাচ্চা মানুষগুলো আমাদেরকে অনুভূতি দেখাতে আসবে ভেবেছিল, তাকেও তখন হলো না। ওই মানুষগুলো হিংসা করতে শুরু করলো আমাদের দিকে। বুঝলি ভাই, আজকের দিনে এই বাঙালি হলো বাঙালির সব থেকে বলো তত্ত্ব। একটা বাঙালি যদি করতে বলে ও বলে ও তার চেষ্টা করে, আর একটা বাঙালি তার পিছন থেকে কাঁকড়ার মতো মাথাতে নিচে নামিয়ে দেয়। তুই বিশ্বাস কর ভাই, তুই কত দিলি। আমার মনে আছে ওই পাড়ার ছেলেগুলো কোনো না কোনো অজুহাতে পুজোর দাদা তাই তার তোমার বাবার কাছে, যদি আমার বাবার দাদা না দিত বাবাকে মারধর করতো। পুলিশে কমপ্লেন দিলে পুলিশ খোঁজ নিত। আবার ভোটের তোমায় দেন নেতারা তাদের বিধানসভার গদি বাঁধাবার জন্য আমার বাবার টাকা নিয়ে নয় করলো। ওই নেতারাই ভোটে দিতে শ্রমিকদের মধ্যে ইউনিয়ন তৈরি করে মাইনে আর বোনাস বাড়াবার জন্য কোম্পানি টাকা লক আউট করে দিলে। এক পয়সা ইনকাম নেই, বাকি পড়লো আমাদের কোম্পানির ইনকাম ট্যাক্স। আমার বাবাকে পুলিশ অফিসারে অ্যারেস্ট করলো। ভাই আমার বাবা আমার চোখের সামনে সেই যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেলে মারা গেল।
তালিদিকে যখন আমাদের পথ উঠছে না, এক পয়সা ইনকাম নেই, আমাদের বাঙালি মা আমাদের দু ভাইয়ের পেটে খাবার তুলে দেওয়ার জন্য লাত্তায় নামলো। আমাদের কোম্পানিটা বিক্রি হয়ে গেল, আমাদের কোম্পানিটা কিনলো তাই অবাঙালি মালওয়ালি শিল্পপতি। আর আমাদের বাঙালি মা আমাদের দু ভাইয়ের পেটে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য রাস্তায় নামলো, দেহ বিক্রি করলো। ভাই একদিন নিজের চোখে দেখলাম এই মারওয়ালি আমার মায়ের শরীরে হাত দিতে, আমি নিজের চোখে এই দৃশ্যটা দেখে দিলাম। চলা সেদিন থেকে এই মাথা দেখানো ভালো ভাই। তারপর তালা একাটা তুলে নিলাম কাতালি, তালা কপিয়ে খুন করলাম তাই মালওয়ালিকে, বুঝলে ভাই। তারপর থেকে তাহলে এক হাতে কাতালি আর অন্য হাতে তুই, সেদিনের পর থেকে দৌড়ের পর দৌড়। থামিনি নিজের মতন করে এগিয়ে যাচ্ছে, থামিনি চলে দা। সেই দিন থেকে ভাই আমি এই ধান্দা ছিলাম, নিজের মতন করে এগিয়ে যাচ্ছি, থামিনি। সামনে যদি তালা কেউ আসতে তাকে তালা কেটে কুচি করে থাল ফাল করে ফেলে দিতে। তবুও যে তোকে ফিরে আসতেই হবে দাদা। আমাকে ফিরে আসতে বলতিস দা, পালা ছেলেগুলোর কাছে দালা কালে এনে অকালনে আমার বাবার কাছ থেকে টাকাগুলোকে নয়তই করে দে, তাদের কাছে দা। সেই সমস্ত নেতাদের কাছে তাদের জন্য আজকে দেশের কোম্পানিগুলো লকআউট হয়ে গেছে। যে সমস্ত বাঙালিরা হিংসার আবরণীতে এই বাংলাটাকে ধর্ষণ করতে দগ্ধ করতে, তাদের কাছে তাদেরকে যদি ফিরিয়ে আনতে পারিস তাহলে তোলেই দাদা তত্ত্বপ্রিয় ফিরে আসবে, নইলে নয়। এখান থেকে পালা। বেশ, আমি চলেই যাচ্ছি। তোর বিরুদ্ধে আদালতে সমস্ত তথ্য কিন্তু আমি তুলে দিতে বাধ্য থাকবো দাদা, কারণ আমি কোনো অন্যায়ের সাথে সাপোর্ট করতে পারবো না, কোনো অন্যায়ের সঙ্গে আমি সাপোর্ট করতে পারবো না, কোনো অন্যায়ের সঙ্গে আমি সাপোর্ট করতে পারবো না। সত্য তোর ভাই চলে গেল যে? আমি তোকে যেতে বললাম, কিন্তু ও যদি সব কথা বলে দেয়। লদত তুই আমার বন্ধু, তাই আমি তোকে বলতি তুই আমার ভাইটাকে বোঝা, ও অনেক তো আমার থেকে। আমি ওকে নিজের ছেলের মতন করে মানুষ করে দিলে লদত, আলে তালা নিজে 2 নম্বরই পথে এতেছি, কিন্তু আমার ভাইটাকে 1 নম্বর লিখে দিই, 2 নম্বর হতে দিইনি। তুই আমার ভাইটাকে ভালো করে বোঝা, বুঝলি লদত। আমি গালি বালি সম্পত্তি সব থালা ওকে দিয়ে দেবো, টাকা পয়সা থপ। তুই তো আমার বন্ধু, তুই আমার ভাইটাকে একটু ভালো করে বোঝা লদত, যদি বুঝে যায় তো ভালো লদত, যদি না বোঝে না লদত, তুই আমার ভাইটাকে মেলে দে লদত। দেখে দিস লদত, থালা নিদে ছায়াতেই নিদে তোমার মানে। আমি হলাম তালাতে আল্লিকেও দে তার, আরে আমার মধ্যে বাধা হয়ে দাঁড়ালে সে ভাই হোক, বাপ হোক, বন্ধু হোক, কোনো চালাকে ছেলে কথা বলবো না, সব চালাকে কেটে দেবো। ওই যদি তুই তালা আমার সাথে বেইমানি করিস না লদত, তোকেও তালা এই তত্ত্বপ্রিয় মেলে দেবে।
রজত নাম আমার। তুই যদি সাহস আমি সাপুরে, আমাকে মারার কথা তুই স্বপ্নও ভাববি না। মনে রাখিস, আমি তোকে জায়গায় বসিয়েছি, যার জন্য তুই আজ আমাকে এই কথাগুলো বলতে পারছিস। রজত, তুই তো আমার বন্ধু। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, তুই না আমার ভাইটাকে মেলে দে, বুঝলি রজত? আজ পুলি বোতল হলো থালা, কোনোদিন তোকে জল ফেলেনি। আজ না ভাইয়ের দেশ বদিটার সামনে বসে একটু বলো হলি হলি বল বলে কাঁদবো। তাই হবে, আজ গোটা অনেক ঘর সার্কিট করে আমি আগুন লাগিয়ে দেবো। তাতে অবশ্য তোর ভাই একা নয়, পুরো শত্রু পক্ষটাই মরবে। রজত, রজত নাম আমার। তা তো বুঝলাম, ব্যাপারটা কি বলুন তো রজত বাবু? কি ব্যাপার? বুঝতে পারছেন না তাই তো? আপনারা সত্যপ্রিয় বাবুর কথা মতন আমি সমস্ত কিছু করেছি, প্রতি রাতে আপনাদের বিছানায় পর্যন্ত কিছু, কিন্তু আপনারা আমাকে যা কথা দিয়েছিলেন তার কিছুই তো দিচ্ছেন না। তা তোমাকে কি দেবার কথা ছিল মা? রজত বাবু আমাকে বলেছিল তার পুরো সম্পত্তিটা আমাকে দিয়ে দেবে। আচ্ছা, পুরোটা যদি নাও দেয় তার হাফটা কিন্তু আমি নেব। অত বেশি লোভ করলো না, যত হাতি তত কান্না বলে গেছেন লাদেদ খান্না। তার মানেটা কি রজত বাবু? পয়সাটা দেবেন না আমি মুখটা খুলবো? অমন কথা বলে না কো, আমার আছে মান সম্মান, মুখটা বন্ধ রেখো, বলে গেছে শাহরুখ খান। আমাকে নিয়ে ইয়ার কি করা হচ্ছে? টাকাটা যদি ভালোই ভালোই না পাই তাহলে কিন্তু রজত, থালা দেলি না খোলে বাল কর তুলি, বলে গেছে সিনেমার ভিলেন অমলেট পুলি। এ তুই কি বলছিস সত্যপ্রিয়? হ্যাঁ, আমি পিঙ্কিকে ভালোবাসি, হ্যাঁ, আমি ওকে মারতে পারি। রজত, শোনো পিঙ্কি, আমি তোমাকে দেব না তো বলছি না, একটু ধৈর্য ধরো। আসলে এখন নার্সিংহোম হাসপাতালগুলো খুব কড়াকড়ি করে দিয়েছে, আমার বাচ্চা সাপ্লাই একদম বন্ধ হয়ে গেছে, আরব কান্ট্রিগুলোতে বাচ্চার চাহিদা বেড়েই চলেছে। তোমাকে আমি মা বানাতে চলেছি। হ্যাঁ, তুমি অন্তত খান তিনে খান ছাতাও, মাত্র 3টে, আর সেগুলোকে পাচার করতে পারলেই আমি তোমার পাওনা সুদে আসলে মিটিয়ে দেব। অ্যাবর্শন করলে কত পাবি, এ কথা বলেছেন লাভলি দেবী। কেন জানি? ওনার অনেকগুলো এ বিষয়ে না ওনার অনেক অভিজ্ঞতা। বুঝেছি, এক নতুন চাল। ঠিক আছে, আমি একটা কথা বলে রাখছি, তোমরা শুনে রাখো, আমি এক হাইব্রিড মাল, আমার সঙ্গে নো মাজাকি, খেলো করে মাখো তেল, তারপরে নতুন চাল। টিপে দত্ত মালটাকে পিনিত পিনিত। আর পারলাম না ডার্লিং, আর পারলাম না, আমি তোকে এতবার বুঝালাম, তুই বুঝলি না। রজত মল্ল, আমি বাপের সাক্ষী রাখি না। দিলে দিলে মল্ল, করছে না। আমি ওর কানে কানে একটু হলিলাম নাই, বুঝলি? ভদ গৌলাঙ্গ কহ গৌলাঙ্গ লহ গৌলাঙ্গের নামলে, ভদ গৌলাঙ্গ কহ গৌলাঙ্গ লহ গৌলাঙ্গের নামলে। রজত মল্ল মল্ল, ওই মাছের জল মুঠি মরছে না। থালা সরকারি কর্মচারীদের মতো বালো মাছের কাজ 18 মাসে করলে হবে? থালা তালাতালি মার, থালা থুলিটা এইভাবে ধর, আর থালিকে
নিয়ে থালা মালটাকে না বাল 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 মেলে খালাত করে দে, খালাত কর খালাত কর খালাত কর। লদত তোর তবিতা মাইলি ব্যাপক উঠেতে কিন্তু খুব সুন্দর মেরে দিত রে। কিসের ছবি? তুই যখন পিঙ্কিকে খুন করতিলি তার তবিতা আমি এই মোবাইলে না তুলে রেখেছি বুঝলি লদত। আচ্ছা লদত, এই ক্যামেরাতে যখন তখন দাঁত তালা ছবি তোলা যায়। আচ্ছা আপনারা বলুন তো এই থালা ক্যামেরা মোবাইলগুলোকে আবিষ্কার করে দিল? সত্যপ্রিয়, তুই ছবিটা ডিলিট কর, মুছে দে, মুছে দে। আরে তুই পাগল নাকি পাগল? তুই আমার প্রিয় বন্ধু, এত কষ্ট করে তোর একটা ছবি তুললাম, সেটা কি ডিলিট করে দেবার জন্য নাকি? শোন তুই না, তুই কিছুদিনের জন্য থালা গা ঢাকা দিয়ে দে বুঝলি, আমি বলো তো তলি। আমার আর একটা কাজ আছে, ওই অতি শুভঙ্কর থান্নালকে না আমাকে ফোন করে বলতে হবে যে স্যার আপনার বোনের ডেড বডিটা একটা ফাঁদ খেলার জায়গায় পড়ে আছে বুঝলি লদত। আতি আতি তো ছবিটা মাইলি ব্যাপক উঠে তেলে লদত। দেতে দামায় দেত না, দেতে দামায় দেত না, কেন দে ছবি তুলে দি তুমি তা জানো না, দেতে দামায় দেত না, কেন দে ছবি তুলে দি তুমি তা জানো না, দেতে দামায় দেত না। আমার সময় বেইমানি করবে? হ্যাঁ করতে পারে, তাহলে তাহলে আমার করা কি উচিত? রজত, রজত নাম আমার। কাল রাতে কাল রাতে রজতের ছবি নয়, পৃথিবী থেকে সত্যপ্রিয়কে আমি ডিলিট করে দেব। তাই রজত তুই শুরু কর তোর খেলা, করবো আমি। হ্যালো স্যার, স্যার আপনার বোনের ডেড বডিটা না একটা জায়গায় বলে আছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আতুন, গুড নাইট, গুড নাইট। দিদিমণি, জায়গাটা ঠিক এই জায়গায় ছিল তো স্যার? হ্যাঁ হ্যাঁ এই ঠিকানায় ছিল। আমার বোন কথা বলছে না কেন মহাদেব বাবু? এই পিঙ্কি, এই দেখ না, দেখ না, কথা বল না পিঙ্কি, কথা বল না। আপনার বোন আর কোনোদিনই কথা বলবে না স্যার। পিঙ্কি তুই কথা বল। মহাদেব বাবু বলুন না, বলুন না, এর কি কোনো প্রয়োজন ছিল? পিঙ্কি, পিঙ্কি তুই কথা বল। আমার কাছে আসবার প্রয়োজনটা কি জানতে পারি? এই জীবন গুন্ডার প্রয়োজন ছাড়া কোনো কথা উত্তর দেয়। আপনাকে আমার সাথে এখনই যেতে হবে বিডিও ম্যাম সাহেবা। কোথায়
কোথায় নিয়ে যাবে আমাকে তোমরা? আর কি চাও? আমাকে নিয়ে কি করবে তোমরা? এই জীবন গুন্ডা কাজের সময় কোনো কথার উত্তর দেয় না, সে শুধু তার বসের হুকুম তামিল করে যায়। যেমন এখন আমাকে হুকুম দেওয়া হয়েছে, আপনাকে এখনই এখান থেকে সরিয়ে দিতে হবে। কে হুকুম দিয়েছে? আমি হুকুম দিয়েছি। কে তুমি? পথ আর এক পথিক, পথেই আমার ঘর, তাই তো এই দুনিয়ায় আমি এক পথিক যাযাবর। হেয়ালি বন্ধ করে আমার কথাটা বলো, কি চাও তুমি আমার কাছে? আর আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে তোমার কি লাভ? আরে সালা, ওই যে লাভ লোকসানের হিসাব নিকাশ করে হচ্ছে ব্যবসাদারেরা, আমাদের মতো অন্ধগলির বন্দি বাকিরা না। আমি শুধু এখানে এসেছি তোমাকে এখান থেকে মুক্তি দেওয়ার জন্য, তাই জন্যই তো এখানে এসেছি, যাতে তোমাকে এখান থেকে মুক্তি দিয়ে বার করে দিতে পারি সালা একেবারে ফাটাফাটি। তোকে হারিয়ে তোর মাটা যে কেঁদে কেঁদে অন্ধ হতে চলেছে। চল মা চল, তোর মায়ের বুকে ফিরে যাবি চল। না, কে কে আমার মা, কে আমার বাবা? আমার মা বাবা বলে কেউ নেই এই পৃথিবীতে, একা আমি, শুধু একা। পৃথিবীতে আমরা তো সবাই একা ভিডিও মেম সাহেবা। লে হালুয়া, এই জীবন গুন্ডা দেখছি একেবারে গুন্ডা থেকে একেবারে দার্শনিক হয়ে গেল। আচ্ছা আপনি বলুন তো ভিডিও মেম সাহেবা, এই চোর গুন্ডারা সবাই যদি এক একজন দার্শনিক হয়ে যায়, তাহলে এই দেশটার কি হাল হবে? একেবারে সালা ফাটাফাটি। বেশ, তোমার কথা মতো আমি আবার পালিত মার কাছে ফিরে যাব, কিন্তু তার আগে তোমাকে বলতে হবে আমার জন্ম বৃত্তান্ত। কে আমার আসল মা, কে আমার বাবা? বলবো, সব বলবো, তার যে এখন সময় হয়নি পাখি মা। সময় সময় সময়, আর কত সময় আপনাকে দিতে হবে সেটা বলতে পারে? কেন কেন সময়ের পর্দা দিয়ে ঢেকে রাখতে চাইছেন আমার জন্ম বৃত্তান্ত? কেন বলছেন না আমার জন্ম পরিচয়? তাহলে জন্মের পরিচয়টা কি আমার এতই কলঙ্কিত? জন্ম কখনোই কারো কলঙ্কিত হয় না রে মা। আমাদের জন্মদাতা বাবা মা হয়তো কলঙ্কিত হতে পারে, কিন্তু সন্তান মাত্রই নিষ্কলঙ্ক। ভাগ্যের নীলা খেলায় বদলে যেতে পারে মায়ের কোল। যেমন দেবকীর মার কোল থেকে সরে এসে শ্রীকৃষ্ণ বড় হয়েছিল যশোদার ঘরে, আজ যেমন মুন্নির সব থেকেও কিছু নেই। ওর জন্ম বৃত্তান্ত ঢাকা পড়ে আছে সময়ের নিকষ কালো পর্দা দিয়ে। তার মানে আপনি জানেন যে আমার জন্ম পরিচয়টা কি? কে আমার মা, কে আমার বাবা? কোথায় কোথায় আমার মা? বলুন না কোথায় আমার বাবা, কোথায় আমার মা? উত্তর দিন, বলুন কোথায় কোথায় আমার মা? আমি সেই ছোট্টবেলা থেকে রাস্তার ডাস্টবিনে ওই কুকুর বিড়ালদের সাথে বড় হয়েছি। আমি রাতে মায়ের কোলে ঘুমাইনি, আমার ঘুম এলে ওই রুক্ষ মাটিতে আমি ইট পেতে ঘুমিয়েছি। আমি মায়ের ঘুম পাড়ানি গান গিয়ে আমার ঘুম আসেনি, আমার ঘুম এসেছে ওই রাস্তার কুকুরদের বিরামহীন ডাকের মধ্যে দিয়ে। বলুন না, আপনি যদি সত্যি আমার জন্ম পরিচয়টা জানেন, তাহলে বলুন না কে আমি, কে আমার জন্ম পরিচয়? বলবো বলবো, সব বলবো, তবে এখানে নয়। এটা শত্রু শিবির, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওই শয়তানেরা চলে আসতে পারে। ঠিকই বলেছেন, এই ভিডিও ম্যান সাহেবাই হচ্ছে ওদের প্রধান শত্রু। তাই যেভাবেই হোক এই কাটা ওরা উপরে ফেলতে চাইবে। না, পারবে না, কিছুতেই পারবে না। এই শিক্ষার শিক্ষিত আলোকিত ভিডিও ম্যাম সাহেব আর এই অন্ধগলির বন্দি পাখি মুন্নি দুজনে একসঙ্গে হয়ে গিয়ে ওদের চক্রান্তের জালে ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে ওদের শয়তানি চক্রান্তের জাল। তুমি ঠিক বলেছো মুন্নি, তাহলে এসো আজ আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, আজ থেকে আমাদের জীবনের একটাই লক্ষ্য, ওই সত্যপ্রিয় ধ্বংস। বলতির তালা তলা খোঁতা দিয়ে। ঠিকই বলছি, রজতদা বলেছিল গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগিয়ে দিতে, কিন্তু ওই আগুন লাগাতে যেয়ে দেখি বাইরে থেকে তালা ভাঙা, ভিতরে কেউ নেই, সব বেটা পালিয়েছে। তালা দাঁত কেলানে গুলো তলাও পালা নালিয়াতির কি করতে? কি বলছেন আপনি?
পালা পালা, নইলে থালা ফেসে যাবি, পালা এখান থেকে। পালাবো, আমিও পালাবো, বুঝলি? কোথায় পালানো যায় বলতো? হিমালয় পর্বতে চলে যাবো, ওখানে বসে একটু তন্ত্র সাধনা করবো। খালা থোড়ের বাচ্চাগুলোকে কৈফিয়ত দিতে দিতেই থমলটা চলে গেল। পালা এখান থেকে, পালা। শোন, আমি তো পালাবো বলে তোদেরকে বললাম না, এই কথাটা কাউকে বলবি না, বিশেষ করে রজতকে একদমই নেতা। পালা পালা। ঠিক আছে, খবরটাকে রজতটাকে জানাতে হচ্ছে। চলি, এই চল। হ্যাঁ চল। পালাবো, আমিও তালা পালাবো, আমার তো পালাবার সময় এসেছে। কারণ কারণ ওই লদর থালা আমার থেকেও সাংঘাতিক। ও মালকে থালা আমি খুব ভালো বলেই চিনি। ও মাল যদি বেঁচে থাকে তাহলে আমাকে উলিয়ে দেবে, দিয়ে ওপরে পাঠিয়ে দেবে। আচ্ছা, লদর তো আমার বন্ধু নাকি? আমরা তো তাই তুলে এসেছেন। লদরকে কে মারবে বলুন তো? আমি তো আবার মারতেও পারবো না নিজে হাতে। আমি মারবো লদরকে। কারণ ও আমাকে পৃথিবী থেকে সরাতে চেয়েছিল। আপনি যদি আমাকে না বাঁচাতেন। এত অপূর্ব, আমি কে বলো তো? সবই তো তোমার কপাল। তাই তো সেদিনেতে ঠিক সময়ে ঠিক জায়গাতে কেমন মেটাটা পাঠিয়ে দিয়েছিলাম বলো। এত অপূর্ব, তোমাকে কেন আমি পাঠিয়ে লিখে দিই তুমি জানো? পতিত নেবার জন্য, পতিত রদত রদত তোমার কাছ থেকে ভালোবাসাটা খেলে নিয়েছে, বুঝলে? ওকে 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 বলো তো তালা পিঙ্কিকে খুন করেতে। আরে না নয় না, হ্যাঁ আমি তালা নিজে তোকে দেখেছি, বুঝলে? প্রমাণ থাকলে তোমাকে দেখিয়ে দিতাম। এই লদর সাংঘাতিক লোক, নিঃধ্বংস ভাবে ফুলি দিয়ে থালা পিঙ্কিকে খুন করে দে। আমি রজতকে কিছুতেই ছাড়বো না। আমি রজতকে কিছুতেই ছাড়বো না। কেরো না, কেরো না, আমি তো তাই তাই না। এই নাও পিস্তল, এটা তালাবার মতো ক্ষমতা তোমার নেই। তুমি বলুন তো, তোমার পেটে যেটা গোঁদা ছিল তালা তেইটাই লাখো। তবে শোনো, এখন তখন 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 গুঁতে ফেলো না, যখন বলবো তখন গুঁতবে। রজত আসছে। তাই নাকি? অপূর্ব, অপূর্ব তুমি ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো, আমি তোমাকে পরে ডাকবো। দাও দাও। ঠিক আছে, আমি যাচ্ছি। মাতু, অপূর্বর কেকটা থালা তুমি লদতকে বলে দাওনি তো? না না, বলিনি। সত্যপ্রিয়, আরে লদত, আয় বন্ধু আমার, আয় আয় আয়। তোকে একটা খবর জানাতে এলাম। আবার কি তার খবর? বলতে পারিস এটা আমার একারই সিদ্ধান্ত। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, আমারও সেরকম অতীত ইতিহাস একটা আছে। তাই অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তটা নিয়েছি। তার সিদ্ধান্তটা কি থেতা তো বললি? বাবা মা মারা যাবার পর আমাকে দেখার কেউ ছিল না। কাকা কাকিমার কাছে মানুষ। কাকা আমাকে কলেজ পর্যন্ত যেটুকু লেখাপড়া শিখিয়েছিল, তাতেই কলেজ রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত হওয়ার চিন্তাটা মাথায় চাপলো। অনেক কিছু তো করলাম, অনেক টাকা পয়সা কামালাম, কিন্তু কিন্তু আর ভালো লাগছে না। কেন? শুধু তোর জন্য। কেন? তুই সূর্যকে বলেছিস তুই এখান থেকে পালিয়ে যাবি। কোথায় পালাবি তুই? খালা হালামির বার্তাটা বলে দিয়েছে, বলতে মানা করলাম। বন্ধু, তুই আমাকে বন্ধু না ভাবলো, হ্যাঁ সে তো আমি তোকে সব সময়ের জন্য বন্ধুই ভাবি। ঠিকই তো। আমি তোকে ছাড়া একা থাকতে পারবো না বন্ধু। আচ্ছা, তাই তাই তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুই তুই আমাকে একা ছেড়ে কোথাও যাস না। তুই আমাকে একা ছেড়ে কোথাও যাস না। এ কি লেলো তো তোকে আজকে দল? হ্যাঁ ঠিক। হ্যাঁ ভাই,
এই জীবনে বড্ড নিজেকে একা লাগছে। পিঙ্কিকে আমি মেরে ফেলেছি, কত বাচ্চা চুরি করে বিদেশে সাপ্লাই করেছি, ওই চন্দ্রনাথ বাবুর বাচ্চাটাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। কত পাপ আমি করেছি। আজ যে সেই পাপের ভার আমি একা বইতে পারছি না। সত্য রজত বাবু, বিশ্বাস কর পাঁচু, বিশ্বাস কর, আমি আজ কাঁদলে কেউ বিশ্বাস করবে না যে আমার সত্যি কষ্ট হচ্ছে। আমি ভালো হওয়ার চেষ্টা করলো, সমাজ আমাকে ভালো হতে দেবে না। আজ আমি যে বড় অসহায়। আচ্ছা লদত, একটা সত্যি কথা বলবি? তুই সত্যি সত্যি কাঁদতিন না, তাহলে ভিক লাগিয়ে অভিনয় করতিস বলতো? দেখছো পাঁচু, দেখছো, সত্য প্রিয় পর্যন্ত যাকে তুই যেতে চাস যা, কিন্তু তুই আমাকে মুক্তি দিয়ে যা। আমি যে মুক্তি চাই, মুক্তি। শিশি ফেলে দিন বলছি, শিশি ফেলে দিন রজত বাবু, শিশি ফেলে দিন। লদত, লদত তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আরে আত্মহত্যা কালে মানে মহাপাপ জানিস? এ তুই কি করতে যাচ্ছিলি বলতো? এছাড়া যে আমার কোনো রাস্তা খোলা নেই। সত্যপ্রিয়, যা যা, তোরা সবাই চলে যা, আমার জীবন থেকে তোরা সবাই চলে যা। না, আমি তোকে ছেলে কোথাও যাবো না, কোথাও যাবো না। কিলে পাতু দালিয়া দিস কেন বল না? হ্যাঁ হ্যাঁ, আপনি আর কোনোদিন এরম পাগলামি করবেন না, কথা দিন। ঠিক আছে, আমি কথা দিলাম। কিন্তু তুমি জানো পাঁচু, ওই সত্যপ্রিয় আত্মহত্যা করার প্ল্যান করেছে। সে কি? আমি তবে আর বলছি কি, ও বারবার বলছে পালাবে পালাবে পালাবে, কিন্তু কোথায় পালাবে ও বলেছে কি? বলেনি তো। আর তোরাও বুঝিসনি। ওরে ও পাঁচু, ও যে পৃথিবী ছেড়ে পালাবার তালে আছে। না না সত্যবাবু, এ আপনার ভারী অন্যায়। আপনার ভালো লাগে না হলে আপনি এই কাজ ছেড়ে দিন। তাহলে আমি বলবো কখন? তোকে বললাম, রজতকে কখন বললাম? আরে না না, আমি বলবো না। আবার সাপাই গাইছিস? পাঁচু, পাঁচু ভাই, এর থেকে ওর পিস্তলটা কেড়ে নাও। ওইটা ওর কাছে থাকলে ও যখন তখন সুসাইড করবে। আরে না না, আমি তুতাইত করবো না রে লদত, আমি তুতাইত করবো না। না না, ধরা পড়লে দুজনে একসাথে ধরা পড়বো, বিষ খেলে দুজনে একসাথে বিষ খাবো। পাঁচু, পাঁচু ভাই, তুমি ওর কাছ থেকে পিস্তলটা নেবে নাকি আমি বিষ খাবো? আরে বাবা, গুলি ভরা আছে, আতল জায়গায় গুলি হয়ে গেলে থালা মরেই যাবো। সত্যি আরে আরে, এই নিন রজত বাবু, এবার আপনার শান্তি হয়েছে তো? আমি কথা দিচ্ছি, আপনার বন্ধু আর কোনোদিন আত্মহত্যা করবে না। সে কি? তা কি করে হয়? আত্মহত্যা তোকে করতেই হবে। মানিস না, আমাকে মানিস না লদত। কাল খবরের কাগজের হেডলাইন হবে, ক্রিমিনাল সত্যপ্রিয় গাঙ্গুলি নিজের পিস্তল থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। তুই কি করছিস লদত? তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তোকে আমি তোর শত্রু, আমি তোর শয়তান। লদত, তুই আমাকে মানিস না লদত। কেন বিশ্বাস করিস আমাকে? জানিস না আমি বিশ্বাসের রাস্তা দিয়ে হাঁটি না। কালকে উঠে সাপটা আমার মধ্যে জাগছে। রক্ত চায় সত্যপ্রিয়, রক্ত চায়। চলে যা, থাকিস না। লদত, তুই বিশ্বাস কর, তুই আমাকে ঠেলে দে। আমার সব সম্পত্তি থালা তোকে দিয়ে দেবো। বলি তোকে সব সম্পত্তি দিয়ে দেবো, গালি বালি টাকা পয়সা গয়না গাছি থালা আমার দাদাতে সব তোকে দিয়ে দেবো। আমি থালা লোবিন্দ ভালো তুই তার তো এটা বলো বাবা,
চলে যা, থাকিস না। আমার তো না বন্ধু সত্যপ্রিয়, ভুল করো ছবি তুলিস না, মায়ের ভোগে ভোগে আপনি সত্যবাবুকে মেরে ফেললেন? রজত নাম আমার। আমি একে একে সমস্ত প্রমাণ পৃথিবী থেকে লোপাট করে দেব। আমি একা থাকবো, একা অর্থের সিঁড়ি বেয়ে উপরে উঠবো, উপরে আর উপরে। আমি হলাম রাবণ, হলাম কংস, হলাম মির্জাফর, ওদের ককটেল মাথায় আমার নতুন চাল, খেলা হবে কাল, পারবো আমি সাহেব। আমি পাখি চ্যাটার্জি আমার গোডাউন থেকে পালিয়ে বাঁচবে ভেবেছো? কোথায় পালাবে? ওকে যে আমার খাঁচায় বন্দি হতে হবে। কাল হোটেলে রেলওয়ে রাত 9টায় আমি অন্ধ গলির বন্দি পাখিকে মুক্তি দেব। মুক্তি, চিরতরে মুক্তি। কি সিনেমা দেখলাম না ভেলকিবাজি দেখলাম, সেটাই তো বুঝে উঠতে পারছি না। কিন্তু এই শালার তো মরার কথা ছিল না। সমুদ্রের জল যদি মিষ্টি হতে পারে, তবে শালা এ শালাও মরতে পারে। জয় মা, জয় মা। শালা, আপনারা কি ভেবেছিলেন রজত আমাকে মেরে দিয়েছে? আর আমি শালা ভালো কথাও বলছি কি করে? শুনুন, আমি ল্যাংড়াও নই আর প্রতিবন্ধীও নই। আমি এতক্ষণ আপনাদের সামনে অ্যাক্টিং করছিলাম সেই যাত্রা শ্যামল চক্রবর্তীর মতো। কেমন অ্যাক্টিংটা করলাম বলুন তো? আর আমি এতদিন ল্যাংড়াতে কেন দিলাম জানেন? আপনাদের মতো সাধারণ মানুষকে সিম্প্যাথি পাওয়ার জন্য, পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্য। আমি হলাম শালা আরশোলার জাত। এত সহজে শালা আমার মরণ নেই। চলুন, কাল রাত 9টায় হোটেল রেনবয় দেখতে হবে কে নাচায়, কারা নাচায়। এটা তুমি ঠিক করছো না। তুমি কিন্তু জেনে শুনে আগুনে হাত দিতে চলেছো। তোমার কিন্তু ভীষণ বিপদ হতে পারে। ওদের তুমি চেনো না। ওই রজত সামন্ত আর আমার দাদা সত্যপ্রিয়, তারা কেউ কিন্তু ভালো লোক নয়। আমি জানি প্রতীক, আমি সব জানি। আর সব জেনে শুনে আমি আগুনে ঝাঁপ দিতে এসেছি। কিন্তু তুমি একদম আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। ওই রজত সামন্ত সত্যপ্রিয় যত ভয়ঙ্কর হোক না কেন, এবার ওদের বিচারের সময় হয়ে গেছে।
মারণ যজ্ঞ শুরু করার আগে ওরা আমার বোন পিঙ্কিকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। আমি ছাড়বো না ওদের, আমি কাউকে ছাড়বো না। আমি নিজেই ওদের বিচার করব, ওদের আমি শাস্তি দেব। না শুভঙ্করদা, না, তোমাকে কিছুতেই আমি এই কাজ করতে দেব না, কারণ তুমি তো একজন আইনের রক্ষক বলো। তাই আমি চাই ওই রজত সামন্ত যে তোমার বোন পিঙ্কিকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আইনের হাতে তুমি তাকে তুলে দাও, আর সেই আইনই তাকে সাজা দেবে। হবে না, হবে না। আইনের দ্বারা ওদেরকে শাস্তি দেওয়া হবে না। ওরা আইনকে ফাঁকি দিয়ে আবার বাইরে বেরিয়ে আসবে, আর বাইরে বেরিয়েছে আবার 2 নম্বরই কাজের সঙ্গে লিপ্ত হবে। না শুভঙ্করদা, সমস্ত পাপের একটা বিনাশ আছে। শ্রীকৃষ্ণ কিন্তু ভাবতে পেরেছিল কংসের হাতে তাকে মরতে হবে, নাকি রাবণ ভেবেছিল তার মৃত্যুবান পৌঁছে যাবে শ্রী রামচন্দ্রের হাতে? তাই তো তোমাকে জোরহাত করে অনুরোধ করছি শুভঙ্করদা, তুমি কর্তব্যনিষ্ঠা একটা পুলিশ শুভঙ্কর সান্যাল হয়ে দেখাও, তুমি মানুষ হিসেবে নয়। তারপর আর ভিডিও হিসেবে তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, এই হোটেল থেকে আজ রাতে একটা মাছি পর্যন্ত না বেরোতে পারে। মুন্নির নাচ গানের পর আমি ওদের হাতে নাতে অ্যারেস্ট করব। এখনই শুরু হয়ে যাবে। রজত সামন্তের লোকজন সব এসে গেছে, এদিকে মুন্নিও প্রস্তুত। এবারই শুরু হবে নাটকের অন্তিম দৃশ্য। এই মানুষগুলো হলো তারা যারা যারা সত্যপ্রিয় রজত সামন্ত ওই আরব কান্ট্রিগুলোতে বাচ্চা সাপ্লাই করে, আর তারপর মায়ের কোল থেকে কত শিশু হারিয়ে যায় তাদের জন্ম পরিচয় অন্ধকারে ঢাকা পড়ে থাকে, যেমন আমি। পাখি, এখন এসব ভাব আবেগের সময় নয়। প্রতীক্ষাবাবু ঠিকই বলেছেন। আপনারা আসুন আমার সাথে। হোটেল রেনবো ব্যাংকোয়েট হলের রঙিন আলোয় শুরু হয়ে যাবে মুন্নির নাচ। दुनिया में लोगों को धोखा कहीं हो जाता है, आंखों ने यारों का दिल बहलाता है। दुनिया में लोगों को धोखा कहीं हो जाता है, তোমার খেলা এবার শেষ। তুমি দিনের পর দিন নিশিগঞ্জের মানুষের উপর যে অত্যাচার করেছো, আজ এসেছে তার হিসাব দেবার পালা। এই নিশিগঞ্জের কার এত বড় সাহস আছে যে আমার কাজের হিসেব নেবে? রজত নাম আমার। নামটা এইভাবে বারবার বলে মনে রাখার চেষ্টা করে রজত সামন্ত, নইলে বাপের নামটার মতো নিজের নামটাও বেনালুম ভুলে বসে থাকবে। আমার সন্তান কোথায় বলো রজত সামন্ত, বলো। আজ থেকে 20 বছর আগে এই নিশিগঞ্জ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের যে বাচ্চাটাকে জন্মের পরই তুমি চুরি করেছিলে, কি করেছো তার? 20 বছর, হ্যাঁ 20 বছর আগে এই রাতের ঘটনা।
ওয়ার্ড বয় বৃন্দাবন আমাকে আমার হাতে একটা বাচ্চা তুলে দিয়েছে। তাকে আমি আবার তুলে দিই সত্যপ্রিয়র হাতে। সেই বাচ্চাটার খবর একমাত্র সত্যপ্রিয়ই দিতে পারত। কিন্তু তোমাদের এমন যে সেটা জানার আর তোমাদের কোনো উপায় নেই। সত্যপ্রিয় আমাদের সবারই মায়া কাটিয়ে চলে গেছে। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার, বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ও তুমি যে আমার, ও साथ ना छोड़ेंगे, दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे। অবাক হচ্ছিস কেন রে রজত? আমি না তোর বন্ধু? আরে সুখে দুঃখে এতদিন তোর পাশে থাকলাম, আর আমি তোকে একা ফেলে চলে যাই কেমন করে বলতো? বাঁচবো বন্ধুর সাথে আর মরবো তো বন্ধুর সাথে, নাকি? এটা আমারও শপথ। আপনাদের দুজনকে আমি একসাথে অ্যারেস্ট করলাম। কে আছিস? যাবেন যাবেন অফিসার, নিয়ে যাবেন। তার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? রজত তো আমাকে মেরে অনেক কিছুই ধামা চাপা দিতে চেয়েছিল, কিন্তু ও জানে না এই সত্যকে মারা যায় না, কারণ পৃথিবীতে সত্য কখনো মরে না। তাই তো এই আপনাদের সবার সামনে সত্যপ্রিয় বেঁচে উঠে একটা আসল সত্যকে তুলে দেওয়ার জন্য আমি এখনো আপনাদের সামনে বহাল তবিয়াতে বেঁচে আছি। বলো, কি করেছিলে আমার সেই সত্যজাত সন্তানের? বলুন, তাকেও কি অন্য সব বাচ্চাদের মতো ওই আরব কান্ট্রিতে বিক্রি করে দিয়েছেন? না 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 না, আরে ওকে আর বিক্রি করে উঠতে পারলাম কোথায়? ওকে আমার কাছে রেখে মানুষ করেছি। না 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 না, আমি ওকে ভালোভাবে মানুষ হিসাবে গড়ে তুলতে পারিনি, কারণ শয়তান কখনো ভালো মানুষ তৈরি করতে পারে না। পারে একজন ভালো মানুষ তৈরি করতে, তবে ওকে আমি বিক্রি করতে পারিনি। আমার কাছেই রেখে ওকে আমি ভালোভাবেই মানুষ করেছি। আমার সামনে আমার কাছেও ভালোভাবেই বেঁচে আছে। কে সে? আপনাদের সকলের চোখের সামনেই সে দাঁড়িয়ে আছে। মুন্নি। মুন্নি হলো আপনাদের সেদিনে সেই হারিয়ে যাওয়া কন্যা সন্তান। ওয়ার্ড বয় বৃন্দাবন ওকে চুরি করে এনে দিয়েছিল রজত সামন্তের হাতে, কিন্তু রজত ওকে আমাকে বিক্রি করার জন্য আরো কাটিতে পারলো দেয়, কিন্তু না, আমি বিক্রি করিনি, ওকে আমার কাছে রেখে দিয়েছিলাম। সত্যি বলছো সত্যবাবু, তুমি সত্যি বলছো? আমার জন্ম পরিচয় আছে, আমি জানোজ নই, আমার মা আছে, আমার বাবা আছে। ওরে মা, তুই একবার আমার বুকে আয়। আমি জীবনে কখনো নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরার স্বাদ পাইনি। তুই আমার বুকে এসে একবার সেই স্বাদ পেতে দে মা।
আমার পরিচয়। পার্বতী দেবী আর চন্দ্রগুপ্ত আমাদের মানুষ করেছে, তাহলে আমার আসল মাকে, আসল বাবাকে? ওই রজত সামন্ত আর আমার কুমারী বোন বসুন্ধরা। তুমি কি বলছো? ঠিকই বলছি। আমার বোনটা বোকার মতন ভালোবেসেছিল ওই রজতকে, তাই তো রজতকে বিশ্বাস করে একটা কুমারী মেয়ে সব কিছু উজাড় করে তার হাতে তুলে দিয়েছিল। যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তো তোকে আমার হাতে তুলে দিয়ে এক রাস বেদনার অভিমান নিয়ে চোখ বুঝলো। ছোট্ট বাচ্চাটাকে বুকে নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় পড়লাম, কি করে মানুষ করবে এই ছোট্ট বাচ্চাটাকে। হঠাৎ মনে পড়ে গেল গাইড মাস্টারের কথা, হঠাৎ মনে পড়ে গেল নিজের অপরাধের কথা। তাই তো সেদিন ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরিয়ে এসে দেখি অঝোর ধারায় বৃষ্টি ঝরে পড়ছে, আর অঝোর ধারায় কেঁদে চলেছে একটা ছোট্ট শিশু। আশেপাশে কেউ কোথাও নেই। তারপরে বাচ্চাটাকে বড় মমতায় আমি বুকে তুলে নিলাম। সেই বাচ্চাটা ছোট ছোট দুটো হাত দিয়ে বড় ভালোবাসায় আমাকে জড়িয়ে ধরলো। তারপর থেকে সেই ভালোবাসার বন্ধন আমি ছাড়াতে পারিনি। শুভঙ্কর বাবু বলুন। আজ আর কোনো কথাই গোপন করব না। বলতে পারেন আমার ভাই প্রতীক্ষা আমার চোখটা খুলে দিয়েছে। রজত, রজত তুই আর আমি যা পাপ করেছি না, সব কিন্তু এই ফাইলের মধ্যে আছে, বুঝলি? নিন অফিসার, ধরুন রজত আর আমার কুকর্মের সমস্ত প্রমাণ এই ফাইলে আছে। সব আমি আপনার হাতে এটা তুলে দিয়ে নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু। আপনি আইনের পাশে এসে দাঁড়িয়ে যে বন্ধুত্বের পরিচয় আপনি দিলেন তা আমরা সবাই মনে রাখব। নিন, আসুন, আপনাদের দুজনকে আমি অ্যারেস্ট করলাম। আমি চেষ্টা করব আপনাদের শাস্তি যতটা কম করা যায়। হাবিলদার, হাবিলদার, অ্যারেস্ট করুন। রজত, রজত নাম আমার। কথায় কথায় শুধু লদত লদত নাম আমার। তেতা তবাই জানে নাকি তল লদত তল তেলে বোতে দু বন্ধু মিলে মিলিকি তালের বাদকা বলে। তুই আবার কোথায় যাবি রে সালা ফাটাফাটি? আপনারা কেউ যাবেন না, একটু ছোট্ট অনুষ্ঠান আছে, একটু একটু আর কি চাস? আমি হলাম প্রফেশনাল গুন্ডা আর তুই হলি সালা ভদ্রলোক। আর আমি সালা একদম মুখ খারাপ করবে না। আরে বাবা, তুমি না আমার হবু জামাই বাবু হবে। কি যদি শুনে এই পার্বতী দেবী আর চন্দ্রনাথ বাবুর জামাই এই রকম, তাহলে কি বলবে বলো তো? না না না, লোকে কিচ্ছু বলবে না। কেননা এরকম জামাই তো আমার চাই। একটা জামাই অতিশয় দুষ্টু, আর একটা শান্ত শিষ্ট। যাক বাবা, এতদিনে আমি সব ফিরে পেলাম, আর ফিরে পেলাম আমার হারানো সেই মেয়েকে, আর তার সঙ্গে সঙ্গে মুক্তি পেল অন্ধকারী বন্দি পাখি। আশুক না ঝড়, আশুক তুফান ঝড়ে, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। চলি সাগরের